সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভেরি গুড নুন। আজকে আবার আমি এসেছি তোমাদের জন্য বিশ্বরূপ রয় স্যার দ্বিতীয় আরেকটি ক্লাস নিয়ে, এবং আজকের ক্লাসে আশা করছি তোমরা আমার সঙ্গে সবাই থাকবে, এবং আজকে যে টপিকটা আলোচনা করব সেটি তোমাদের জন্য একটি নতুন টপিক, যদিও নতুন নয়, তারপরেও তোমাদের জন্য ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ক্লাসে আমার সঙ্গে থাকবে। চলো দেখা যাক আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আজকের টপিক যেটা আমি শুরুতেই বলে দিই, টপিক হলো দ্য কোর অফ ন্যারেশন অর স্পিচ। ন্যারেশন অথবা স্পিচের কোর, আসলে কোর বলতে কোনো কিছু নির্যাস বা কোনো কিছুর বেসিক বা জিস্ট বলে, এটাকে আমরা কোর বলি, এবং কোর অফ প্যাসেজ ন্যারেশন এটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তবে এটা স্লাইডসগুলো সবই ইংরেজিতে রয়েছে, তোমাদের জন্য ইংরেজি এবং বাংলা দুটো ভাষাই আমি ইউজ করবো তোমাদের বোঝার সুবিধার্থে। আজকের পাঠের শিরোনাম দ্য ডাইরেক্ট অ্যান্ড দ্য ইনডাইরেক্ট স্পিচ। আজকের যে পাঠটি আমি ঘোষণা করলাম এটার এইমস অ্যান্ড অবজেক্টিভস, যেটাকে বলে লার্নিং আউটকাম বা শিখন ফল, এটা আমরা একটু জেনে নিই। পাঠের শুরুতে একটু জেনে নেওয়া দরকার। ডিফাইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ অর ন্যারেশন। ইনডাইরেক্ট স্পিচ অথবা ইনডাইরেক্ট ন্যারেশনের আমরা ডেফিনেশনসটা ভালো করে নতুন করে রিভিউ করতে পারবো বা জানতে পারবো। এর পরবর্তী এটাই হলো আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট রুলস কনসার্নিং স্পিচ। স্পিচ রিলেটেড যে বিভিন্ন রুলসগুলো রয়েছে, যেগুলো আমরা স্কিপ করে গিয়েছি ইতিপূর্বে, সেগুলোকে আমরা আরেকবার ব্রেইনটাকে রিভিউ করে নেবে, সেই রুলসগুলো তোমাদের জন্য থাকছে। পরবর্তী 3 নম্বর হলো আন্ডারস্ট্যান্ড দ্য ইউজ অফ ভ্যারিয়াস ভার্বস ইন ভ্যারিয়াস সেন্টেন্সেস। কিছু ভার্ব রয়েছে যেগুলো বিভিন্ন সেন্টেন্সে ন্যারেশনে বিভিন্নভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে রিপোর্টিং ভার্বগুলো, সেগুলো আমরা শিখব। এরপরে হলো 4 নম্বর যে লার্নিং আউটকাম বা শিখন ফল, সেটি হলো আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম্পলস অফ এক্সেপশনাল ওয়াহ কোশ্চেন্স অথবা ডাব্লিউএস কোশ্চেন্স ইন রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে কিছু ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াহ কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই ন্যারেশনের ডেফিনিশন অফ স্পিচ অর ন্যারেশন আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। ডেফিনিশন মানে সংজ্ঞা। আমরা যদি সংজ্ঞাটি ভালো করে আলোচনা করি, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ ক্যান বি আ সোর্স অফ কনফিউশন ফর ইংলিশ লার্নার্স। এটি আসলে তো একটি কথা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করলো যে অনেক লার্নারের জন্য ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচটি কনফিউশনের বিষয়। এটা অনেকেই ভালো করে আয়ত্ত করার পরও অনেক সময় ভুলে যায়, এটা একটা কনফিউশনের বিষয়। লেটস ফার্স্ট ডিফাইন দি টার্মস, দেন লুক অ্যাট হাউ টু টক অ্যাবাউট হোয়াট সামওয়ান said and how to convert speech from direct to indirect or vice versa. তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ডেফিনিশনটা দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, এবং এটাকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কনভার্ট করতে হয় অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হয় সেটি আমরা জানবো। চলো একটু উদাহরণ নেওয়া যাক। You can answer the question, what did he say, in 2 ways. কেউ একটা কিছু বলেছে তোমাকে, তুমি কিন্তু এটিকে দুইভাবে এটাকে অ্যান্সার করতে পারো, ইন 2 ways. ফর এক্সাম্পল ধরো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেক কথা বলছেন, সেগুলো কিন্তু আমরা পরে শোনার পর যদি 3-4 দিন পরে বলি, সেটা কিন্তু 2 ওয়েতে আমরা অ্যান্সার করতে পারি। আমরা এখান থেকে উদাহরণ যদি নেই যে হোয়াট ডিড হি সে, এটাকে আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি, যে কেউ কিছু বলেছে সেটাকে দুইভাবে বলতে পারি। সেটা কীভাবে বলতে পারি? ফার্স্ট ওয়ান হচ্ছে বাই রিপিটিং দ্য ওয়ার্ডস স্পোকেন। যে শব্দটা বলা হয়েছে সেই শব্দটাকে রিপিট করে, হুবহু রিপিট করে বলা। আমরা অনেক সময় খবরের কাগজ পড়ি, কিন্তু সেখানে দেখবে যে বিভিন্ন এমপি, মন্ত্রী বা নেতা বা বিভিন্ন ব্যক্তির বা বিশিষ্ট ব্যক্তিবর্গের যে উদ্ধৃতি, সেটি দেখবে যে খবরের কাগজে কিন্তু একটা নির্দিষ্ট তার কথাটাকে কোট করে হুবহু লেখা থাকে। তো এখানে ইংরেজিতে যদি বলি বাই রিপিটিং দ্য ওয়ার্ডস, মানে সেম ওয়ার্ডস স্পোকেন, যা বলা হয়েছে, যেটাকে আমরা বলছি ডাইরেক্ট স্পিচ, মানে বক্তা হুবহু যা বলেছে সেটাকে হুবহু কারোর সামনে উপস্থাপন করে দেওয়া, কোনো প্রকার কাটছাট না করে। আর সেকেন্ড ওয়ে যেটা, সেটা হলো যে বাই রিপোর্টিং দ্য ওয়ার্ডস স্পোকেন। এখানে মাথায় রাখতে হবে রিপিটিং এবং রিপোর্টিং দুটো কিন্তু আলাদা জিনিস, মাইন্ড ইট। রিপিটিং অ্যান্ড
রিপোর্টিং। দুটো জিনিস খেয়াল করতে হবে, যে সেকেন্ড হচ্ছে বাই রিপোর্টিং দ্য ওয়ার্ডস স্পোকেন, অর্থাৎ যে ওয়ার্ডটা বলা হলো সেটাকে আমরা অন্যের ভাষায় বা আমাদের আরও অন্য কারো ভাষায় রিপোর্ট করব, যেটাকে বলছি আমরা ইনডাইরেক্ট অর রিপোর্টেড স্পিচ। এর পরবর্তীতে আমরা দেখি পরের স্লাইডটিতে কি আমরা আলোচনায় পাই। পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে ন্যারেশনের যে সংজ্ঞা এটি আমরা দেখতে পারবো, যে ডাইরেক্ট স্পিচ দ্য ডেফিনেশন। দেখো ডাইরেক্ট স্পিচের এখন মূল সংজ্ঞা আমরা চলে আসি। আমরা তো আগেই জানলাম পূর্ববর্তী স্লাইডে যে একটা স্পিচকে আমরা একজনের কাছ থেকে কনভে করে বা বহন করে সেকেন্ড কোনো পার্সনের কাছে দুটো ওয়েতে নিয়ে যেতে পারি, এটা ডাইরেক্টলি একটা ইনডাইরেক্টলি। এবার আমরা সেই ডাইরেক্ট স্পিচের ডেফিনেশনটা জানার চেষ্টা করব। ডাইরেক্ট স্পিচ রিপিটস অর কোটস দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস স্পোকেন। যে শব্দটা বলা হলো ডাইরেক্ট স্পিচে সেটাকে রিপিট বা কোট করা হয়, মানে উদ্ধৃতির মাধ্যমে অথবা পুনরায়, মানে ওটা কি পুনরাবৃত্তি করা হয়। হোয়েন উই ইউজ ডাইরেক্ট স্পিচ ইন রাইটিং, যখন আমরা লিখাতে কোনো ডাইরেক্ট স্পিচ ব্যবহার করি, উই প্লেস দ্য ওয়ার্ডস স্পোকেন বিটুইন কোটেশন মার্কস। যে শব্দটা বলা হয়েছে ডাইরেক্ট স্পিচে সেটাকে আমরা কিন্তু একটা কোথায় রাখি, কোটেশন মার্কসের মধ্যে রাখি, যেটাকে আমরা বাংলা বলি উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। এর মাঝে রাখি, এখানে দেখে নেওয়ার চিহ্নটি রয়েছে। এরপরে চলে আসো অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ ইন দিস ওয়ার্ডস, এবং যে কথাটি ডিরেক্টলি আমরা স্পিচ উল্লেখ করলাম সেখানে কোনো চেঞ্জ থাকে না। উই মে বি রিপোর্টিং সামথিং দ্যাটস বিং সেইড নাও, এমন কিছু হতে পারে যেটা আমরা এখনই কথা বলা হয়েছে, এরকম কিছু যদি আমরা রিপোর্ট করি, ফর এক্সাম্পল টেলিফোন কনভারসেশন, অথবা টেলিং সামওয়ান ল্যাটার অ্যাবাউট প্রিভিয়াস কনভারসেশন, যেটা হচ্ছে যে টেলিফোন কনভারসেশন এখনই আমরা কথা বলছি সেটাকে উদ্ধৃতি করতে পারি, অথবা এমন কিছু বলা হয়েছে যেটাকে আমরা পরবর্তীতে কাউকে কিছু সময় পর সেটাকে আমরা উল্লেখ করতে পারি। ধরো কালকে একটা কথা বলা হয়েছে, সেই কথাটাই আমি যদি আবার আরেকজনের কাছে বলি বা পরিচিত কারোর কাছে জানাই, সেটাকে কিন্তু আমরা ওইভাবে উদ্ধৃতি ডাইরেক্টলি আমরা উদ্ধৃতি ব্যবহার করি এবং তার কথাটাকে পরিবর্তন না করে আমরা ইউজ করবো, যেটাকে আমরা বলছি ডাইরেক্ট স্পিচ, বক্তার বক্তব্য হুবহু তুলে ধরা। এরপরে চলে আসবো আমরা পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমরা এক্সাম্পলস অফ ডাইরেক্ট স্পিচ যদি দেখি, খেয়াল করো এক্সাম্পলস অফ ডাইরেক্ট স্পিচ, যেটা আমরা শুরুতে বলে এসেছিলাম যে হি সেইস হোয়াট টাইম উইল ইউ বি হোম, তুমি কখন বাড়িতে থাকো। দেখো এই কথাটা সে বলেছিল, এটা হুবহু এরকমই আছে। হি সেইড হোয়াট টাইম উইল ইউ বি হোম, এটাও হতে পারে। আবার বলতে পারে অ্যান্ড আই সেইড আই ডোন্ট নো, এবং আমি বলেছিলাম যে আমি জানি না। তো কথা হলো যে এই কথাগুলো আসলে ডাইরেক্টলি যার মুখ থেকে যেই সময় যেটা বেরিয়েছিল হুবহু সেটাকেই এইভাবে এখানে রাখা হয়েছে, এখানে কোনো পরিবর্তন করা হয়নি। এটাও একটা রিপোর্টিংয়ের ওয়ে, এটাও কারো কাছে কোনো বক্তব্য তুলে ধরার একটা উপায়, একটা রিপোর্টিং ভার্বের হেল্প নিয়ে সেটাকে করা হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি, এখানে বলেছে আই ডোন্ট নো, মানে একটু আশ্চর্য হয়ে বলেছে আমি জানি না। এরপরে চলে আসো দেয়ার ইজ এ ফ্লাই ইন মাই স্যুপ, দেয়ার ইজ এ ফ্লাই ইন মাই স্যুপ, মানে আমার স্যুপে একটা মাছি, এখানে দেখো এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া আছে। এটা আসলে স্ক্রিমড সাইমন নামে কেউ একজন চিৎকার করে বলেছে আমার স্যুপের মধ্যে মাছি রয়েছে। এটা সাইমনের এক্স্যাক্টলি সাইমন যা বলেছে সেটাকেই সাইমন উল্লেখ করে দিয়েছে, এবং কেউ একজন এই কথাটাকে, সাইমনের এই কথাটাকে হুবহু এইভাবে কোট করেছে বা ডাইরেক্টলি এটাকে উপস্থাপন করেছে। এরপরে জন সেই দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট আউটসাইড দ্য উইন্ডো, এটা জনের বক্তব্য ছিল, জন এইভাবে বলেছিল। জনের বক্তব্যটাকে হুবহু কোনো একটা থার্ড পার্টি হুবহু বা কোনো কনভেয়ার বা বহনকারী কেউ একজন এটাকে হুবহু এইভাবে রেখে দিয়েছে। তো এইগুলো যেগুলো দেখলে সবই হলো ডাইরেক্ট স্পিচের উদাহরণ। ডাইরেক্ট স্পিচ আগে বলা হয়েছিল যে সবসময় ইনভার্টেড কমার ভিতরে থাকে এবং এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। একটা রিপোর্টিং ভার্বের হেল্প নিয়ে ডাইরেক্ট স্পিচ সবসময় উল্লেখ করতে হয়। এখানে দেখো স্ক্রিমটা রিপোর্টিং ভার্ব, এখানে সেইড রিপোর্টিং ভার্ব, এখানে সেইড রিপোর্টিং ভার্ব, মানে ডাইরেক্ট স্পিচকে রিপোর্টিং ভার্বের হেল্প ছাড়া তুমি কখনোই এটাকে কোথাও উল্লেখ করতে পারবে না, এবং এটা তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। যেহেতু এটা ভিডিও আকারে থাকছে, তুমি এগুলো কিন্তু পজ করে আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইডে খেয়াল করো ইনডাইরেক্ট স্পিচ ডেফিনিশন অ্যান্ড এক্সাম্পলস। আগেরটা ছিল ডাইরেক্ট স্পিচের এক্সাম্পল, এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচের এক্সাম্পল। খেয়াল করো reported or indirect speech is usually used to talk about the past.
আসলে আগেই বলেছিলাম ইউজ টু টক অ্যাবাউট দ্য পাস্ট মানে একটা বক্তব্য 7 দিন আগে কারোর সঙ্গে কথা হয়েছে কোন একটা বিষয় নিয়ে, সেটাকে আমি যখন আমার কোনো আত্মীয়ের কাছে বা পরিবারের কারোর কাছে বা পরিচিত কারোর কাছে আমি উপস্থাপন করব, সেটা কি আর সেই সময় উল্লেখ করা সম্ভব? আমাকে পিছন থেকে চিন্তা করে আসতে হবে। এই জন্য এই কথাটা বলা হয়েছে যে রিপোর্টেড অর ইনডাইরেক্ট স্পিচ ইজ ইউজুয়ালি ইউজ টু টক অ্যাবাউট দ্য পাস্ট। এটা পাস্টকে নিয়েই মূলত ইনডাইরেক্ট স্পিচটাকে উল্লেখ করতে হয়, মানে ব্যবহার করা হয়। সো উই নর্মালি চেঞ্জ দ্য টেন্স অফ দ্য ওয়ার্ডস স্পোকেন। যেহেতু আমরা অতীতের বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করি, আমাদেরকে পিছন দিক থেকে চিন্তা করতে হয়, অর্থাৎ ব্যাকে চলে যেতে হয়। এই কারণে আমরা কিন্তু যখন এই ইনডাইরেক্ট স্পিচটি ব্যবহার করি তখন আমরা চেঞ্জ দ্য টেন্স অফ দ্য ওয়ার্ডস স্পোকেন, যে ওয়ার্ডগুলো বলা হয় তাদের সবগুলো টেন্সকে কি করে ফেলি, চেঞ্জ করে ফেলি। এখানে খেয়াল করো চেঞ্জ করা হয়। We use reporting verbs like say, tell, ask, and we may use the word that to introduce the reported words. আচ্ছা, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে, যেহেতু আমরা অতীতের কথাগুলো উল্লেখ করি, রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা কি ইউজ করতে পারি? সে, টেল, আস্ক বা অ্যাস্ক, অ্যান্ড উই মে ইউজ দ্য ওয়ার্ড। আরেকটা ওয়ার্ড ইউজ করি সেটা হচ্ছে দ্যাট, যদিও সব ক্ষেত্রে এটা ইউজ হয় না। দ্যাট টু ইন্ট্রোডিউস দ্য রিপোর্টেড ওয়ার্ডস, যে ওয়ার্ডটা রিপোর্ট করা আছে সেটাকে আমরা তুলে ধরার জন্য আমরা এই সকল উপাদানগুলো ব্যবহার করি। এরপরে হলো ইনভার্টেড কমাস আর নট ইউজড, সেক্ষেত্রে উদ্ধরণ চিহ্ন বা ইনভার্টেড কমাটা ব্যবহার করা হয় না। এখানে আমরা খেয়াল করি, উদাহরণটি যদি খেয়াল করি তাহলে দেখতে পারবে যে হি সেইড আই স হিম, এটা কিন্তু ডাইরেক্ট স্পিচে রয়েছে। আই স হিম এই হিয়ের বক্তব্য ছিল, এটা হুবহু আমরা কোনো একজনকেও এটাকে রিপোর্ট করেছে। এটাকে যদি আমি ইনডাইরেক্ট করি তাহলে দেখো কি লেখা আছে, she said that she had seen him, এখানে এটাকে রিপোর্ট করা হলো, এটা ইনডাইরেক্ট স্পিচ। দেখো এখানে সটা কি হয়ে গিয়েছে, হ্যাড সিন হয়ে গিয়েছে, যেটা বলা হয়েছিল যে চেঞ্জ টেন্স হয়। যদি পরবর্তী স্লাইডে আমরা টেন্স চেঞ্জ করার জন্য যে রুলসগুলো আছে সেগুলো আলোচনা করব। এরপরে চলে যাব দ্যাট মে বি অমিটেড, এই যে এখানে দ্যাটটা ইউজ করা হয়েছে, she said that, এটা অমিট করা যেতে পারে। অমিট বলতে এটাকে তুমি ইচ্ছা করলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। মডার্ন ইংলিশে এই দ্যাটটাকে আসলে ইউজ করার খুব কম ইউজ করা হয় আসলে। সেক্ষেত্রে এখানে লেখা আছে ইনফ্যাক্ট দ্য ইউজ অফ দ্যাট ইজ অপশনাল, দ্যাটের ব্যবহারটি তোমার ইচ্ছা কি, অপশনাল নট কম্পালসরি। এখানে খেয়াল করো, শি টোল্ড হিম দ্যাট শি ওয়াজ হ্যাপি, শি টোল্ড হিম শি ওয়াজ হ্যাপি, এখানে দ্যাট না ইউজ করলেও চলবে, তার একটা উদাহরণ আমরা দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আশা করি তোমরা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাই আরও কিছু ব্যতিক্রমী কথাবার্তা নিয়ে বা রুলস নিয়ে আলোচনা করার জন্য। পরবর্তী স্লাইডটিকে যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে যে এখানে রয়েছে সে অ্যান্ড টেল, যেটা বলা হয়েছে যে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করি। এখানে দেখো সে অ্যান্ড টেল, এটাকে আমরা ইউজ করতে পারি। কখন সে কখন টেল ব্যবহার করব? সবচেয়ে পৃথিবীতে বহুল ব্যবহৃত সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা মানে প্রায় 80% কার্যকলাপ সম্পাদন করি, সেই জন্য এইটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই জন্য এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে ইনডাইরেক্ট স্পিচে যেটা ব্যবহার করে সেটা হলো সে এবং টেল। এখানে চলে আসি উই ইউজ অথবা ইউ ইউজ সে হোয়েন দেয়ার ইজ নো ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ রিপোর্টিং ভার্বের যদি কোনো অবজেক্ট না থাকে তখন আমরা সে ইউজ করতে পারি। যেমন হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, হি সেড টু মি, এরকম কিছু নেই, এই জন্য আমরা এখানে এটা সে ইউজ করতে পারি। অলওয়েজ ইউজ টেল, আমরা সবসময় টেল ইউজ করি হোয়েন ইউ সে হু ওয়াজ বিং স্পোকেন টু, কার সঙ্গে কথা বলা হচ্ছে, অর্থাৎ যদি কোনো অবজেক্ট থাকে। ফর এক্সাম্পল হুইচ ইজ টু সে উইথ অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট, যেটা আমরা বলেছিলাম একটাকে যে এটা কার সঙ্গে লাগবে, যদি ইনডাইরেক্ট অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা সবসময় টেল ব্যবহার করি। যদি এটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে কনফিউশন আছে, কিন্তু তোমরা এইটাকেই ফলো করার চেষ্টা করবা। এরপরে চলে আসি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড। এখানে খেয়াল করো, এখানে সেইড যেহেতু অবজেক্ট ছিল না সেখানে সেইড বসেছে, এখানে যেহেতু মি অবজেক্ট আছে সেখানে কি বসলো, টেল বসলো, চেঞ্জ করে আমরা টোল্ড বসিয়েছি। পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইডে তুমি দেখতে পারবে যে আরও কিছু ব্যবহার, যেটা হলো এরকম টক অ্যান্ড স্পিক। টক অ্যান্ড স্পিক এটা হলো যে ইউজ দিস ভার্ব, মানে উই ইউজ দিস ভার্বস টু ডিসক্রাইব দ্য অ্যাকশন অফ কমিউনিকেটিং, কোনো কারোর সঙ্গে কমিউনিকেট করার যে অ্যাকশন এটাকে প্রকাশ করার জন্য আমরা টক অথবা স্পিক ব্যবহার করি। সেক্ষেত্রে হি টকড টু আস,
আবার এরকম হতে পারে হি ওয়াজ স্পিকিং অন দ্য টেলিফোন। টক অথবা স্পিক আমরা কারোর সঙ্গে কমিউনিকেট করতেই ব্যবহার করি এই ভার্ব দুটোকে। তো আমরা পরবর্তীতে যাই উদাহরণগুলো দেখার চেষ্টা করি। উই ইউজ দিস ভার্বস উইথ অ্যাবাউট টু রেফার টু হোয়াট ওয়াজ সেইড। যা বলা হয়েছে এই ভার্বগুলোর সঙ্গে আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাবাউট ইউজ করি, যেটাকে বলা হয়েছে সেটাকে উল্লেখ করার জন্য। যেমন ধরো হি টকস টু আস অ্যাবাউট হিজ প্যারেন্টস। কাকে নিয়ে কথা বলছিল? তার প্যারেন্টসদেরকে নিয়ে সে কথা বলছিল। এটাকে আমরা উল্লেখ করার জন্য এই ভার্বসগুলোকে ইউজ করি। এরপরে চলে আসি আমরা পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইড যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পারবে যে আমরা শুরুতে বলেছিলাম যে নারেশন করার জন্য ইনডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ করতে হয়। টেন্স চেঞ্জেস হোয়েন ইউজিং রিপোর্টেড স্পিচ। যখন রিপোর্টেড স্পিচ ব্যবহার করবো আমরা তখন অবশ্যই সবসময় কী হয়ে যায়? টেন্স চেঞ্জ হয়ে যায়। টেন্স চেঞ্জের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় অর ইউজিং ব্যাক শিফট রুলস। মডার্ন ইংলিশে এটাকে বলা হয় ব্যাক শিফট রুলস, কারণ আমার টাইমটাকে আমি ব্যাক শিফট করে ফেলি, অর্থাৎ পিছনে শিফটিং করে নিয়ে যাই, মুভ ব্যাকওয়ার্ড। আই থিঙ্ক ফ্রম মুভ ব্যাকওয়ার্ড, এই কারণে এটাকে বলা হয়েছে ব্যাক শিফট রুলস। তো আমরা দেখে আসি টেন্সগুলো কীভাবে চেঞ্জ হয়। প্রথমে আমরা খেয়াল করব এই কয়েকটা কথা, যেটা হলো যে নর্মালি দ্য টেন্স ইন রিপোর্টেড স্পিচ ইজ ওয়ান টেন্স ব্যাক ইন টাইম ফ্রম দ্য টেন্স ইন ডিরেক্ট স্পিচ। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যে টেন্সটি আমরা ব্যবহার করেছিলাম সেই টেন্সটিকে আমরা আরও ব্যাকওয়ার্ড থেকে চিন্তা করব এবং সেই ব্যাকওয়ার্ডের সমজাতীয় বা করেসপন্ডিং বলা হয় যেটাকে, এই সমজাতীয় টেন্সকে আমরা ব্যবহার করবো। এই কথাটি এখানে বলা হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে উদাহরণে এটা তোমাদেরকে স্পষ্ট করব। ইট ইজ ইন ফ্যাক্ট শিফটিং ব্যাক অর মুভ ব্যাক টাইম। এটাকে বলা হয় টাইমকে শিফট ব্যাক বা মুভ ব্যাক করা। কারণ 7 দিন আগে যে কথাটা হয়েছে সেটাকে যদি 7 দিন পরে আমি তোমার সামনে উপস্থাপন করি, সেম টাইম ফ্রেমে ওটাকে বলা সম্ভব নয়। এই কারণে আমাকে টাইমটাকে চেঞ্জ করতে হয়, যেটাকে শিফটিং ব্যাক বা ব্যাক শিফট বলা হয় মডার্ন ইংলিশ অনুযায়ী। এরপরে খেয়াল করো, আমরা উদাহরণ হিসেবে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে হি সেইড আই এম টায়ার্ড। ধরো এই কথাটা অনেক দিন আগে বলেছে বা দুই দিন আগে বলেছে, তাহলে এটাকে যখন আমি পরবর্তীতে রিপোর্ট করব বা কেউ একজন রিপোর্ট করবে তাহলে কি দাঁড়াবে? হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। এই ইজ এমটা কি হয়ে গেলো? এখানে ওয়াজ হয়ে গেলো। এটাকে বলে টাইম শিফটিং বা টাইম চেঞ্জ। এরপরে চলে আসি আমরা। তো এখানে আমরা শিফটিং টাইমের একটা চার্ট দেখিয়ে দিয়েছি। চার্টটা ভালো করে ক্লোজ করে তোমরা বোঝার চেষ্টা করো। হিয়ার ইজ দ্য চার্ট অফ শিফটিং ব্যাক টাইম। টাইম কীভাবে শিফট ব্যাক হয় তার একটা টেন্সের একটা আমরা ডায়াগ্রাম তোমাদেরকে দিয়ে দিয়েছি। ভিডিওটি পজ করে দেখার চেষ্টা করবো, আমি একটু বুঝে দেওয়ার চেষ্টা করছি। সিম্পল পাস্ট বিকাম সিম্পল প্রেজেন্ট। তার আগে আমরা বলিনি যে ফ্রেজ ইন ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচে ব্যবহৃত ফ্রেজ এবং ইকুইভ্যালেন্ট ইন রিপোর্টেড স্পিচ, যেটাকে আমি একটু বলেছিলাম করেসপন্ডিং সমগোত্রীয় পাস্ট টেন্সে যাবে। সিম্পল প্রেজেন্ট হয়ে যায় সিম্পল পাস্ট। ফর এক্সাম্পল দেয়া আছে অলওয়েজ ড্রিঙ্ক কফি, অলওয়েজ ড্র্যাঙ্ক কফি। দ্যাটটাকে ব্যবহার আমরা ব্র্যাকেটে রেখেছি এটা বোঝানোর জন্য যে দ্যাট তুমি ইচ্ছা করলে ব্যবহার করতেও পারো, মডার্ন ইংলিশে নাও করতে পারো। এরপরে রয়েছে প্রেজেন্ট প্রগ্রেসিভ। প্রগ্রেসিভ বলতে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে বোঝানো হয়। এরপরে এটাকে আমরা নিয়ে যাবো পাস্ট প্রগ্রেসিভে। এক্সাম্পল দেখতে পাচ্ছ, আই এম রিডিং এ বুক। এক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যে আমরা এই প্রেজেন্ট প্রগ্রেসিভটাকে আমরা পাস্ট প্রগ্রেসিভ যখন করছি তখন কিন্তু অবশ্যই টেন্সটাকে ভালো করে খেয়াল করতে হবে। অ্যান্সারটা হচ্ছে এরকম, হি এক্সপ্লেইন হি ওয়াজ রিডিং এ বুক। এরপরে চলে যায় সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট যেটাকে বলি আমরা, এটাকে আমরা চেঞ্জ করে নিয়ে যাবো পাস্ট পারফেক্টে। এক্সাম্পল দেখতে পাচ্ছ, বিলি অ্যারাইভড অন সানডে। হি সেড দ্যাট বিলি হ্যাড অ্যারাইভড অন সানডে। এখানে আমরা হ্যাড অ্যারাইভড ইউজ করব। এরপরে চলে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা খেয়াল করি তাহলে এটা চেঞ্জ হয়ে শিফট ব্যাক হবে হলো পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টে আমরা এখানে খেয়াল করতে পারছি যে আই হ্যাভ বিন টু স্পেন, হি টোল্ড মি। এখানে অ্যান্সারটা হচ্ছে এরকম, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন টু স্পেন। তো এইটি ছিল একটি চার্ট টাইম শিফট ব্যাকের। এর পরবর্তী স্লাইডে আমরা আরেকটি এরকম টাইম চার্ট খেয়াল করব। টাইম চার্টটি তোমরা খেয়াল করো। এখানে দেখো যে পাস্ট পারফেক্ট থাকলে কিন্তু পাস্ট পারফেক্ট হয়। যদি রিপোর্টিং অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি কখনো পাস্ট পারফেক্ট থাকে এটা কখনো চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে। আমরা এখানে বলে দিয়েছি যে ফ্রেজ ইন ডাইরেক্ট স্পিচ ইকুইভ্যালেন্ট ইন রিপোর্টেড স্পিচ, এটাকে আমরা করেসপন্ডিং বারে বারে বলছি। এক্সাম্পল দেখতে পাচ্ছ, দুটো কোনো চেঞ্জ হয়নি এক্সাম্পল দুটো। এবার প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ, পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভ করেসপন্ডিং। এরপর চলে আসে পাস্ট প্রগ্রেসিভ, পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভ। এরপর যে ফিউচার, এরপর হলো
প্রেজেন্ট কন্ডিশনাল। ফিউচারটা আমরা যখন ব্যবহার করবো, ফিউচার আসলে শুধু ফিউচারকে প্রেজেন্ট কন্ডিশনাল বলা হয়। যেমন ধরো, আই উইল বি ইন জেনেভা অন মানডে, হি সেড দ্যাট হি উড বি ইন জেনেভা অন মানডে। এটাকে প্রেজেন্ট কন্ডিশনাল বলছি, উড বি ইন জেনেভা, এটা হলো প্রেজেন্ট কন্ডিশনাল। এরপরে চলে আসো, ফিউচার প্রোগ্রেসিভ থাকলে কন্ডিশনাল প্রোগ্রেসিভ হয়। সেক্ষেত্রে আমরা উদাহরণটি খেয়াল করি, হি সেড আই উইল বি ইউজিং দ্য কার নেক্সট ফ্রাইডে। এখানে খেয়াল করো, শি সেড দ্যাট শি উড বি ইউজিং দ্য কার অন নেক্সট ফ্রাইডে। এক্ষেত্রে আমরা কন্ডিশনাল প্রোগ্রেসিভ ইউজ করেছি, সেটা হলো উড বি ইউজিং। তোমরা এটি কিন্তু ভালো করে খেয়াল করবে, ভিডিওটি পজ করে তোমরা এটাকে দেখার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে আসি আমরা পরবর্তী স্লাইডে খেয়াল করো। পরবর্তী স্লাইডে রয়েছে নো শিফটিং ব্যাক টাইম। কোন সময় তুমি টাইমটাকে শিফট ব্যাক করবে না, সেটা আমরা একটু খেয়াল করি। যেমন ধরো, তুমি এখানে খেয়াল করছো যে ইউ ডু নট নিড টু চেঞ্জ দ্য টেন্স if reporting verb is in the present or if the original statement was about something that is still true। বলেছি যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এখানে কিন্তু একটা বিষয় তোমাদেরকে খেয়াল করে দেওয়া দরকার। ইজ ইন দ্য প্রেজেন্ট বলতে প্রেজেন্টের চারটা কিন্তু মিন করেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট করেছে। এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হলো ফিউচার ইনডিফিনিট কথাটাও কিন্তু এখানে আমরা অ্যাড করতে পারবো। ফিউচারের আর কি টেন্সটা, ফিউচার ইনডিফিনিট না, ফিউচার টেন্সটা পুরোটাই আমরা এখানে অ্যাড করতে পারবো যে ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ কোনো কিছু রিপোর্ট করা হয়, সেটা যদি প্রেজেন্ট ফর্মে রিপোর্ট করা হয় বা ফিউচার ফর্মে রিপোর্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো টাইম চেঞ্জ হয় না। আরেকটা যদি এমন হয় যে অরিজিনাল স্টেটমেন্ট ওয়াজ সামথিং দ্যাট ইজ স্টিল ট্রু, এখন আগেও ট্রু ছিল, এখনও ট্রু, এরকম ক্ষেত্রে আমরা কখনো টাইমকে শিফট করতে পারবো না। অর্থাৎ আমরা এখানে এক্সাম্পলে দেখে নেওয়ার চেষ্টা করি। He says he has missed the train but he will catch the next one। এখানে says এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এই কারণে কিন্তু এগুলো কোনো চেঞ্জ হবে না। এখানে খেয়াল করো, we explained that it is very difficult to find our house। তো এই বাড়ি খুঁজে পাওয়া এটা যাচ্ছিল না, এটা আসলে তারা ব্যাখ্যা করছিল, ওটা তখনও সত্য ছিল, এখনও সত্য ঘটনাটা। এরকম হতে পারে যে কারো প্রফেশন নিয়ে, পেশা নিয়ে, যে হি সেড দ্যাট মাই ফাদার ইজ এ ডক্টর, এটা কিন্তু রিপোর্ট করলে কিন্তু দেখা যাবে যে হিজ ফাদার ইজ এ ডক্টর, এরকম বলতে হবে, কারণ তার বাবা ডক্টর আছেন এবং ছিলেন এবং এখনও ডক্টর আছেন। যেখানে বলা হয়েছিল যে ইট ইজ স্টিল ট্রু, সেক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য। এর পরবর্তী স্লাইডে আমরা যাই, আবার গিয়ে দেখার চেষ্টা করি। নো শিফটিং ব্যাক টাইম, টাইম আনচেঞ্জ থাকে, এইভাবে দেখো, খেয়াল করো। দিস মোডাল ভার্বস ডু নট চেঞ্জ ইন রিপোর্টেড স্পিচ। এই মোডাল ভার্বগুলো রিপোর্টেড স্পিচে থাকলে, এই মোডাল ভার্বগুলো যদি কখনো ইউজ হয় আর রিপোর্টেড স্পিচে, সেক্ষেত্রে এগুলো কখনো চেঞ্জ হয় না। আমরা খেয়াল করি, উই এক্সপ্লেইন ইট কুড বি ডিফিকাল্ট টু ফাইন্ড আওয়ার হাউস, উই এক্সপ্লেইন দ্যাট ইট কুড বি ডিফিকাল্ট টু ফাইন্ড আওয়ার হাউস। এখানে কিন্তু কোনো টাইম চেঞ্জ হয়নি। এইভাবে পরবর্তী উদাহরণ দুটো খেয়াল করো, এখানেও তাই, যে মোডাল ভার্বসগুলো কখনো রিপোর্টেড স্পিচে ইনডিরেক্টের সময় চেঞ্জ হয় না। এর পরবর্তী স্লাইডটি খেয়াল করো। পরবর্তী স্লাইডে দেখতে পারবে যে তোমরা আরও কিছু নিয়ম, যেটা তোমাদেরকে আরও ন্যারেশন সম্বন্ধে ভালো ধারণা দেবে। পরবর্তী স্লাইডে আমরা যে নিয়মগুলো পাবো, সেটা হলো চেঞ্জিং টাইম অ্যান্ড প্লেস রেফারেন্সেস। বিভিন্ন টাইম এবং প্লেস, এগুলো যে রেফারেন্স থাকে, তার একটা চেঞ্জিং নিয়ম ফলো করতে হয়। সেটা আমরা চার্টের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা খেয়াল করবে চার্টটি, খেয়াল করো। টাইম অ্যান্ড প্লেস মাস্ট অফেন চেঞ্জ হোয়েন গোয়িং ফ্রম ডাইরেক্ট টু রিপোর্টেড স্পিচ। ডাইরেক্ট টু রিপোর্টেড স্পিচ, ডাইরেক্ট থেকে রিপোর্টেড স্পিচে যখন যায়, তখন কিন্তু এই টাইম এবং প্লেসের জায়গাগুলো চেঞ্জ হয়। উদাহরণ তুমি এইটি খেয়াল করো এবং চারটি পজের মাধ্যমে এক্সাম্পল সহ দেখার চেষ্টা করো। টুডে, দ্যাট ডে, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, 2 days বিফোর, টুমোরো, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, দ্য ডে আফটার টুমোরো, ইন 2 days টাইম অথবা ইন 2 days। এই জিনিসগুলো তোমরা ভালো করে খেয়াল করার চেষ্টা করবে। ভিডিওটি পজ করে তোমরা এটা কিন্তু দেখে নিতে পারো এবং পরবর্তীতে এটা মুখস্থ করে তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। এর পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইডে দেখতে পারবো যে আরও কিছু এরকম টাইম বা চেঞ্জ রয়েছে, টাইম প্লেসের যে চেঞ্জ বিষয়টি রয়েছে, সেটা খেয়াল করো। নেক্সট উইক অথবা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার, দ্য ফলোয়িং উইক, ফলোয়িং মান্থ, ফলোয়িং ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, দ্য প্রিভিয়াস উইক, প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস ইয়ার। অ্যাগো হয়ে যায় বিফোর। দিস যদি টাইমের ক্ষেত্রে বসে, সেটা দ্যাট হয়ে যায়। আবার যদি দিস অথবা দ্যাট অ্যাডজেক্টিভ হিসেবে বসে, তাহলে সেটা সবসময় দা হয়, এটা খেয়াল করবে। তারপরে হিয়ার থাকলে সেটা সবসময় দেয়ার হয়ে যায়। এরকম আরও রয়েছে, নাও থাকলে দেন হয়ে যায়। আমরা পরবর্তী স্লাইডে আমি আর একটু তোমাদেরকে বিষয়টা আরও স্পষ্ট করার চেষ্টা করি। পরবর্তী স্লাইডে খেয়াল করো যে চেঞ্জিং পার্সনস রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে পার্সনসগুলো কী করে চেঞ্জ হয়, তার একটা আইডিয়া দেওয়া হয়েছে। ইন জেনারেল, পার্সোনাল প্রোনাউন চেঞ্জ টু দ্য থার্ড পার্সন সিঙ্গুলার
or plural except when the speaker reports his own words. যখন রিপোর্টার নিজের কথাটাকে রিপোর্ট না করে তখন কিন্তু সাধারণত অন্য কেউ রিপোর্ট করলে সবগুলো পার্সন সেটা ভিতরের রিপোর্টের স্পেসের ভিতরের সমস্ত পার্সন থার্ড পার্সন হয়ে যায় যদি রিপোর্টার নিজের কথা রিপোর্ট না করে সেক্ষেত্রে। তো এখানে দেখো আই, মি, মাই, মাইন, ইউ, ইউর্স সব কিছু চেঞ্জ হয়ে কি যায় হিম, হিজ, হার, হার্স হয়ে যায়। উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউর্স, দে, দেয়ার, দেয়ার্স এগুলো সব এভাবে চেঞ্জ হয়ে যায়। আমরা উদাহরণের মাধ্যমে এটাকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। হি সেইড আই লাইক ইউর নিউ কার, হি কিন্তু থার্ড পার্সন, সেক্ষেত্রে কিন্তু হি টোল্ড হার দ্যাট হি লাইকড হার নিউ কার। এখানে দেখো হি হয়েছে, এখানে আইটা কিন্তু চেঞ্জ হয়ে কি হয়েছে হি হয়েছে। এরপরে খেয়াল করো আই সেইড আই এম গোয়িং টু মাই ফ্রেন্ডস হাউস, এখানে কিন্তু যে রিপোর্টার সেই কিন্তু আবার যার বক্তব্য সে নিজেই রিপোর্ট করেছে, সেক্ষেত্রে দেখো আই সেড দ্যাট আই ওয়াজ গোয়িং টু মাই ফ্রেন্ডস হাউস। এখানে খেয়াল করো রিপোর্টারের নিজের বক্তব্য যদি নিজে রিপোর্ট করে তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো প্রকার পার্সন চেঞ্জ হয় না। এই উদাহরণটিতে তোমরা কিন্তু বুঝতে পেরেছো। বারে আমি একটা কথা উল্লেখ করছি তোমাদেরকে যে প্লিজ পজ দ্য ভিডিও অ্যান্ড listen to my speech again and again and see the charts and explanations on the slides of your video. এর পরবর্তীতে স্লাইডে আমরা যাই, সেখানে আমরা দেখতে পারবো আরও কিছু বিষয় যেগুলো হলো যে কোশ্চেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে রিপোর্টিং ভার্ব ইউজ করি, কোশ্চেন ফর্মস অ্যান্ড রিপোর্টেড স্পিচ। কোশ্চেন ফর্মের রিপোর্টেড স্পিচটা কেমন হয়, সেক্ষেত্রে ওয়ার্ড অর্ডারগুলো কী হতে পারে যে নর্মাল ওয়ার্ড অর্ডার ইজ ইউজড ইন রিপোর্টেড কোশ্চেন্স। রিপোর্টেড কোশ্চেন যেটা অর্থাৎ ইন্টারোগেটিভ কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্স থাকে সেক্ষেত্রে নর্মাল ওয়ার্ড অর্ডারটাই ব্যবহার করতে হয়। দ্যাট ইজ দ্য সাবজেক্ট কামস বিফোর দ্য ভার্বের পূর্বে সাবজেক্ট চলে আসে। ইট ইজ নট নেসেসারি টু ইউজ ডু অর ডিড, সেক্ষেত্রে ডু অথবা ডিড ইউজ করার দরকার নেই। কারণ হলো যে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা ডাব্লিউএস কোশ্চেন বা কোশ্চেন মার্কের রিপোর্টেড স্পিচগুলো সবসময় তোমার অ্যাসার্টিভ হয়ে যাবে, এটা ইনডাইরেক্ট স্পিচে সবসময় অ্যাসার্টিভ হয়ে যাবে। এরপরে চলে আসি আমরা পরবর্তী স্লাইডে। এখানে আমরা খেয়াল করব তার একটি চমৎকার চার্ট যেটাকে আমরা সুন্দর করে খেয়াল করার চেষ্টা করি। ইয়েস নো কোশ্চেন, দিস টাইপ অফ কোশ্চেন ইজ রিপোর্টেড বাই, কীভাবে আমরা রিপোর্ট করবো ইউজিং অ্যাস্ক প্লাস ইফ অর ওয়েদার প্লাস ক্লজ। ক্লজ বলতে এক্সট্রা যেটা থাকে আর কি, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যেটা সেটাকে আমরা টাইম ফ্রেমে টাইম চেঞ্জ করে আমরা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবো। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ খেয়াল করো। এখানে রয়েছে হোয়াট ডাজ পিটার লিভ, কেউ একজন বলেছে মেবি, আমরা ধরে নিচ্ছি যে সে হলো শি আস্কড হিম হোয়ার পিটার লিভ, হোয়ার পিটার লিভ। এখানে আসলে এটা হোয়ার পিটার লিভড হবে, এটা আসলে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো, এটা কিন্তু লিভড হবে এখানে, এটা বিষয়। এরপরে চলে আসো হোয়ার আর ইউ গোয়িং, এখানে একটা ইনভার্ট কমা বসবে। আচ্ছা, এটা হলো শি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং। এখানে কিন্তু খেয়াল করো এই যে আমি তোমরা প্রশ্ন করতে পারো যে আজগুলো কোথায় পাচ্ছি আমি, সেগুলো কোথায় পাচ্ছি, এটা আসলে কেউ একজন এটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টেড স্পিচ থেকে আমরা ধরে নেওয়ার চেষ্টা করছি। এরপরে চলে আসে ডু ইউ স্পিক ইংলিশ, হি আস্কড মি ইফ আই স্পোক ইংলিশ। এইভাবে আমরা সমস্ত উদাহরণগুলো কিন্তু খেয়াল করলে বুঝতে পারবো যে কিভাবে আমরা এই যে রিপোর্টেড ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আর ইনডাইরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ থাকছে না, সেগুলো অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। সেই কথাটাই শুরুতে পূর্ববর্তী স্লাইডে বলা হয়েছিল যে এটা কিন্তু ওয়ার্ড অর্ডার চেঞ্জ হয় এবং ডু ডিড ডাজ এটা কখনো ব্যবহার হয় না, নেসেসারিলি ব্যবহার হয় না। এর পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইডটিতে খেয়াল করি যে কোশ্চেন ওয়ার্ডস বা ডাব্লিউএস কোশ্চেন যার উচ্চারণ হচ্ছে ওয়াহ কোশ্চেন বলা হয়, এটাকে আমরা এভাবে ব্যবহার করতে। দিস টাইপ অফ কোশ্চেন ইজ রিপোর্টেড বাই ইউজিং অ্যাস্ক অর অ্যানাদার ভার্ব লাইক অ্যাস্ক প্লাস কোশ্চেন ওয়ার্ড প্লাস ক্লজ। অ্যানাদার ভার্বের অ্যাস্কের মতো কোনো ভার্ব রয়েছে, এরকম জাতীয় কোনো ভার্ব বা আজ শুধু আজকে ব্যবহার করে আমরা এখানে ইউজ করতে পারি, সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। ইন দ্য নর্মাল ওয়ার্ড অর্ডার উইথ দ্য নেসেসারি টেন্স চেঞ্জ, নেসেসারি টেন্স চেঞ্জ তো আমাদেরকে করতেই হবে নর্মাল ওয়ার্ড অর্ডারের মাধ্যমে। হোয়াট ইজ দ্য নেম, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এখানে খেয়াল করো হাউ ওল্ড ইজ ইউর মাদার, হি আস্কড মি হাউ ওল্ড মাই মাদার ওয়াজ। এইভাবে আমরা কিন্তু এখানে ডাইরেক্ট স্পিচগুলোকে ইনডাইরেক্ট করেছি ইন্টারোগেটিভ থেকে। ইন্টারোগেটিভ রিপোর্টেড স্পিচকে আমরা ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটিকে কিন্তু আমরা ইন্টারোগেটিভ রাখতে পারিনি বা পারবো না, কারণ হলো যে এটাকে নর্মাল ওয়ার্ড অর্ডারে নিয়ে আসতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। এর পরবর্তীতে আমরা যাই, এখানে খেয়াল করি আমরা there are some reporting verbs which may appear in more than one of the following groups because they can be used in several ways. কিছু রিপোর্টিং ভার্ব রয়েছে যেগুলোর সঙ্গে ইফ আমরা ইউজ করতে পারি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলোকে আমরা ইউজ করতে পারি। ভার্ব ফলোড বাই ইফ অর ওয়েদার, এই ভার্বগুলোকে আমরা
ইফ অথবা ওয়েদারের পূর্বে ইউজ করতে পারি। অ্যাস্ক, নো, রিমেম্বার, সে, সি, আরও রয়েছে এরকম ডিমান্ড, ইনকোয়ার, এগুলোকে আমরা কিন্তু ইফ অথবা ওয়েদারের সঙ্গে ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে যাব আমরা পরবর্তী স্লাইডে আমরা একটা ব্যাখ্যা বোঝার চেষ্টা করি যে কীভাবে আমরা ইউজ করা হয়, যে ভার্বস দ্যাট ফলোড বাই দ্যাট, এই ভার্বগুলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি, অর্থাৎ দ্যাটের সঙ্গে ভার্বগুলো ব্যবহার করা যায়। তোমরা ভিডিওটি পজ করে ভার্বগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করো এবং এই ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। অ্যাড, অ্যাডমিট, অ্যাগ্রি, অ্যানাউন্স, আনসার, আর্গু, বোস্ট, এগুলো সব দ্যাটের পূর্বে ব্যবহার করা যায়। তোমরা জানো যে দ্যাট জেনারেলি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ভার্বগুলোকে ব্যবহার করতে পারবে। আশা করি তোমরা এই 4টি মুখস্থ করবে। এর পরবর্তীতে আমরা আরেকটা এরকম লিস্ট দেখার চেষ্টা করি যেখানে রয়েছে verbs followed by either that or an infinitive with to, that অথবা infinitive to এর সঙ্গে ব্যবহার করা যায়, অর্থাৎ অ্যাসার্টিভে ব্যবহার করা যায়, আবার ইম্পারেটিভেও এটাকে ব্যবহার করা যেতে পারে। যেহেতু ইনফিনিটিভ টু এর কথা বলা হয়েছে, আমরা জানি যে ইম্পারেটিভে কিন্তু ইনফিনিটিভ টু ব্যবহার করতে হয়। ডিসাইড, এক্সপেক্ট, গ্যারান্টি, হোপ, প্রমিস, সোয়ার, থ্রেটেন, এগুলোর সঙ্গে আমরা ব্যবহার করতে পারি। আমরা পরবর্তী স্লাইডে কিন্তু আরও কিছু স্লাইড পর আমরা কিন্তু কিছু উদাহরণ পাবো, আমরা সেখানে যেয়ে বোঝার চেষ্টা করবো। এর পরবর্তীতে আমরা যাই, সেখানে দেখতে পারবো যে আরও কিছু ভার্ব রয়েছে যেগুলো ভার্ব ফলোড বাই দ্যাট ক্লজ কন্টেইনিং শুড হুইচ মে বি অমিটেড, যেখানে দ্যাট ক্লজ যেখানে শুড থাকতে পারে, লিভিং সাবজেক্ট প্লাস জিরো ইনফিনিটিভ, যেখানে সাবজেক্ট প্লাস জিরো ইনফিনিটিভ হতে পারে। আমরা এটা কিন্তু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করবো যে অ্যাডভাইস, বেগ, ডিমান্ড, ইনসিস্ট, প্রিফার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, সাজেস্ট। এখানে ভালো করে খেয়াল করো যে দ্যাট ক্লজ কন্টেইনিং শুড, যেখানে দ্যাট ক্লজ ইউজ করা যেতে পারে যেখানে শুড আছে, যেটা আবার অনেক সময় সাবজেক্ট প্লাস জিরো ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে পারবো। আমরা এক্সাম্পলে গেলে এটা ভালো স্পষ্ট হতে পারবো। একটু খেয়াল করি, আমরা খেয়াল করে দেখতে পারবো যে বিষয়টিকে কীভাবে উপস্থাপন করা হয়েছে। আরও কিছু ভার্ব রয়েছে যে ভার্বস ফলোড বাই আ ক্লজ স্টার্টিং উইথ আ কোশ্চেন ওয়ার্ড, এই ভার্বগুলোকে আমরা কোশ্চেন ওয়ার্ডের সঙ্গে ব্যবহার করতে পারি। এই কোশ্চেন ওয়ার্ডটা কিন্তু একটা ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন ওয়ার্ড। ডিসাইড, ডিসক্রাইব, ডিসকভার, ডিসকাস, এক্সপ্লেইন, ফরগেট, গেজ, ইমেজিন, নো, লার্ন, রিয়েলাইজ, হ্যাঁ, সি, সাজেস্ট, টিচ, টেল, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ডার, এগুলো আমরা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করবো। তোমাদেরকে শুরুতেই লার্নিং আউটকাম এই কথাটা বলেছিলাম, একটু আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি এটাকে কীভাবে এটাকে বলা হয়েছে। উদাহরণগুলো তোমরা খেয়াল করবে। ভার্ব ফলোড বাই অবজেক্ট প্লাস ইনফিনিটিভ উইথ টু, এটা ইনফিনিটিভ টু এর সঙ্গে ব্যবহার করা যায়। অ্যাডভাইস, আস, বেক, কমান্ড, ফরগেট, ইনস্ট্রাক্ট, এটা আসলে ইনফিনিটিভ টু বলতে আমরা বারে বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু তোমাদের পূর্ববর্তী ক্লাস 7-এ এটা নিয়ে আইডিয়া আছে, কিন্তু কী কী ভার্বগুলো ব্যবহার করতে পারো তার একটা আইডিয়া দেওয়া হয়েছে। পরবর্তী স্লাইডে খেয়াল করো, পরবর্তী স্লাইডটি যদি দেখো তাহলে দেখবে যে রিপোর্টিং অর্ডার্স অ্যান্ড রিকোয়েস্ট, কোনো অর্ডার অথবা রিকোয়েস্টকে যদি তুমি রিপোর্ট করো সেটাকে আমরা কীভাবে ব্যবহার করবো। যে হোয়েন উই ওয়ান্ট টু রিপোর্ট অ্যান অর্ডার আর রিকোয়েস্ট, কোনো অর্ডার আর রিকোয়েস্টকে রিপোর্ট করা হয়, ক্যান ইউজ এ ভার্ব লাইক টেল উইথ টু ক্লজ, সবচেয়ে কমন ভার্ব যেটা সেটা টেল, টু ক্লজের মাধ্যমে ব্যবহার করি, টেল প্লাস টু। হি টোল্ড মি টু গো আওয়ে, দ্য প্যাটার্ন ইজ ভার্ব প্লাস ইনফিনিটিভ, এটা হলো নর্মাল প্যাটার্ন। তাছাড়াও কিছু আছে, টু অবজেক্ট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস টু ক্লজ। দ্য ইনডাইরেক্ট অবজেক্ট ইজ দ্য পারসন স্পোকেন টু, ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে যে ব্যক্তির সঙ্গে কথা বলা হচ্ছে সেটিকে ইনডাইরেক্ট অবজেক্ট বলা হয়, আমরা সেটা জানি আগে থেকেই। আদার ভার্বস ইউজ টু রিপোর্ট অর্ডার্স অ্যান্ড রিকোয়েস্ট ইন দিস ওয়ে আর, এরকম অর্ডার এবং রিকোয়েস্টকে রিপোর্ট করার জন্য আরও কিছু ভার্ব রয়েছে। কমন ভার্ব ছিল টেল, আরও কিছু ভার্ব রয়েছে যেটা হলো কমান্ড, অর্ডার, ওয়ার্ন, আস্ক, অ্যাডভাইস, ইনভাইট, বেগ, টিচ অ্যান্ড ফরবিড, এই ভার্বগুলো ইউজ করতে হবে। আমরা এই শব্দগুলোর মানে ভালো করে দেখে নিব ডিকশনারিতে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কখন কোনটা ব্যবহার করতে হবে। পরবর্তী স্লাইডে কিন্তু অবশ্যই তোমাদের জন্য একটি উদাহরণ রয়েছে। উদাহরণটি খেয়াল করো, যেটা পূর্ববর্তীতে বলে এসেছি আমরা। দ্য ডক্টর সেড টু মি স্টপ স্মোকিং, দ্য ডক্টর টোল্ড মি টু স্টপ স্মোকিং, এটা কিন্তু নর্মালি বলেছে, এখানে খেয়াল করো স্টপ স্মোকিং, এখানে কিন্তু দেয়া আছে কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন, কিন্তু তোমাকে কিন্তু এটা বুঝতে হবে যে এটা কিন্তু এক ধরনের কি বলবো রিকোয়েস্ট বা অর্ডার এরকম টাইপের, এই অর্থে এটা বসে, এই জন্য কিন্তু এখানে নর্মাল ভার্ব হিসেবে টোল্ড বা টেল ইউজ করা হয়েছে। গেট আউট অফ দ্য কার সেইড দ্য পুলিশম্যান অর্ডার হিম টু গেট আউট দ্য কার, এখানে পুলিশম্যান যেহেতু তাকে কার থেকে বেরিয়ে আসতে বলেছে, এখানে কেউ দাঁড়া। খেয়াল করো যে এগুলো এখানে যে এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া হয়েছে এটা আসলে সেন্টেন্সটির ধরন বা প্যাটার্ন অনুযায়ী এটা করা হয়েছে। এইটা দেখে এটা ভাবার দরকার নেই, অর্থাৎ এক্সক্লেমেটরি চিহ্ন দেখে এটা ভাবার দরকার নেই যে এটাই এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে। এটা কিন্তু পুলিশটির কথার যে মুড বা ধরন তাকে মিন করতে এটা ইউজ করা হয়েছে। এরপরে চলে আসো, কুড ইউ প্লিজ বি কোয়াইট শি সেইড,
আচ্ছা, এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকা উচিত, কোনো কারণে হয়তো বসেনি। যাই হোক, শি আস্কড মি টু বি কোয়াইট। এখানে খেয়াল করো, এখানে কিন্তু কুড ইউ দিয়ে আমরা প্রশ্ন করেছি, কিন্তু এটা কিন্তু এক ধরনের রিকোয়েস্ট ছিল, সেক্ষেত্রে কিন্তু আস্কড ইউজ করা যেতে পারে, আমরা সেটা কিন্তু এখানে ইউজ করেছি। এরপরে চলে আসি, দ্য ম্যান উইথ দ্য গান সেড টু আস ডোন্ট মুভ। ডোন্ট মুভ, দেখো এখানে সে কিন্তু বলা কিন্তু ভয়ঙ্করভাবে বলেছে, এখানে এক্সক্লেমেটর চিহ্ন আছে। দ্য ম্যান উইথ দ্য গান ওয়ার্নড আস নট টু মুভ, ওয়ার্ন ইউজ করা হয়েছে। বাক্যগুলো কিন্তু মুড অনুযায়ী কিন্তু আমরা এখানে কি ইউজ করেছি, সমস্ত ভার্ব ইউজ করেছি। সুতরাং এটা নেসেসারি নয় যে আমি সব জায়গাতেই টোল ইউজ করব বা সব জায়গাতেই একই রকম ধাঁচে যেটা কনভেনশনাল রয়েছে সেই ধাঁচে ইউজ করবো। সেই কনভেনশনাল ধাঁচ থেকে বের করানোর জন্য তোমাদেরকে আজকে আমরা এই ধরনের উদাহরণগুলোকে এখানে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী স্লাইডটিতে আমরা যাওয়ার পর দেখি যে রিকোয়েস্টগুলো কীভাবে আমরা ইউজ করতে পারি। যে রিকোয়েস্ট ফর অবজেক্টস, কোনো অবজেক্ট, কোনো কিছু চাচ্ছ তুমি কারো কাছে, চাও, তা ইউ ওয়ান্ট সামথিং ফ্রম সামবডি, সেক্ষেত্রে তুমি রিকোয়েস্ট ফর অবজেক্টস আর রিপোর্টেড বাই ইউজিং প্যাটার্ন আস্ক ফর। একটা প্যাটার্ন রয়েছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব ইউজ করতে পারো, সেটা হলো আস্ক ফর। সেটা ইউজ করে তুমি কারো কাছে কোনো কিছু চাইতে পারো, সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। উদাহরণের মাধ্যমে আমরা এটাকে ভালো করে বুঝতে পারবো। আমরা এখানে খেয়াল করবো যে ক্যান আই হ্যাভ অ্যান অ্যাপেল, শি আস্কড। এখানে কিন্তু নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে আমরা কিন্তু বলতে পারি শি আস্কড মি ইফ শি কুড হ্যাভ অ্যান অ্যাপেল, কিন্তু এটা হলো নর্মালি আমরা যদি বলতাম যে শি আস্কড মি ইফ শি কুড হ্যাভ অ্যান অ্যাপেল, কিন্তু এখানে খেয়াল করো যে শি আস্কড ফর অ্যান অ্যাপেল। দিস ইজ দ্য থিং, এক্সেপশনাল থিং দ্যাট আই ওয়ান্ট টু গিভ ইউ টুডে। এটাই আজকে তোমাদেরকে আমি আলোচনা করতে চেয়েছিলাম, যে আমরা যে নর্মালি বা ট্রেডিশনালি যে বিষয়টা জানি তার থেকে কিন্তু এটা একটু আলাদা আছে। এখানে খেয়াল করো শি আস্কড ফর অ্যান অ্যাপেল। এরপর চলে আসো ক্যান আই হ্যাভ দ্য নিউজ পেপার প্লিজ, শি আস্কড ফর দ্য নিউজ পেপার। হয়ে গেল, সমস্যা নেই, এভাবেই তুমি করতে পারো। মে আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, হি সেড, হি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। মানে কারো কাছে কোনো কিছু তুমি ডিমান্ড করছো, চাচ্ছ, কিন্তু এইভাবে, সেক্ষেত্রে কিন্তু তুমি আস্ক ফর ইউজ করতে পারো ডাইরেক্ট ন্যারেশনে। ইনডাইরেক্ট স্পিচে সুগার প্লিজ, এখানে খেয়াল করো সুগার প্লিজ, শি আস্কড ফর দ্য সুগার। এখানে শি আমরা যে ইউজ করছি, তুমি বলতে পারো স্যার আপনি এখানে শি কোথায় পেলেন, বারবার রিপোর্টিং ভাবে সাবজেক্টে এটা বসাচ্ছেন। এটা আসলে আমরা ধরে নিয়েছি, তুমি শি হি যে কোনো কিছু কমন সাবজেক্ট হিসেবে আমরা শি অথবা হি ধরে নিয়েছি। এরপরে চলে আসবো আমরা এইভাবে অনেকগুলো উদাহরণ তোমরা খেয়াল করবে, পূর্ববর্তী স্লাইডের উদাহরণগুলো খেয়াল করে পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে। সাজেশনস, কাউকে কোনো কিছু সাজেস্ট করা, সাজেশনে কিন্তু অনেক ওয়ে আছে, খেয়াল করো। সাজেশনস আর মোস্ট অফেন রিপোর্টেড ইউজিং দ্য ভার্ব সাজেস্ট, ইনসিস্ট, রিকমেন্ডেড, ডিম্যান্ড, রিকোয়েস্ট অ্যান্ড প্রপোজ ফলোড বাই দ্যাট ক্লজ। আমরা তো জানি যে যদি প্রস্তাবসূচক কোনো বাক্য থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভার্বগুলো ইউজ করে দ্যাট ক্লজ ব্যবহার করে আমরা কিন্তু প্রস্তাবসূচক বাক্যগুলো করতে পারি। আমরা অষ্টম শ্রেণীর পূর্বে এগুলো আলোচনা করেছি, নবম শ্রেণীতে আলোচনা করেছি, যারা দশম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে, আর যারা অষ্টম শ্রেণী রয়েছে তাদের জন্য কিন্তু সপ্তম শ্রেণীতে এগুলো আমরা আলোচনা করেছিলাম, এবং অষ্টম শ্রেণীর শুরুতেও আমরা এগুলো আলোচনা করেছি যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সের লেটার্স দ্বারা যদি প্রস্তাব বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভার্বগুলো ইউজ করি, যে সাজেস্ট, ইনসিস্ট, রিকমেন্ড, ডিমান্ড, রিকোয়েস্ট, অনেকগুলো শব্দ ইউজ করি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু শব্দ বা কিছু সেন্টেন্স প্যাটার্ন রয়েছে, সেগুলো তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। দ্যাট অ্যান্ড শুড আর অপশনাল ইন দিস ক্লজেস। এক্ষেত্রে দ্যাট এবং শুডটা অপশনাল, as shown in the first two examples below. নিচে কিছু এক্সাম্পল রয়েছে। Note that suggest, recommend and propose may also be followed by gerund in order to eliminate the indirect object. আচ্ছা, এখন খেয়াল করো যে সাজেস্ট, রিকমেন্ড, প্রপোজ এগুলো কিন্তু আমরা জেরান্ড ইউজ করে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ইউজ করে আমরা এগুলো অবজেক্টকে এলিমিনেট করে দিতে পারি। এলিমিনেট মানে বাদ দিয়ে দেওয়া। আমরা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এলিমিনেট করার বিষয়টা স্পষ্ট করব। দ্য রিসিভার অফ দ্য সাজেশন অ্যান্ড দাস মেক দ্য সাজেশন মোর পোলাইট, এবং সাজেশনটাকে আরও বেশি পোলাইট করার জন্য এটা করতে পারি। দিস ইউজেস অফ দ্য জেরান্ড ইজ ইলাস্ট্রেটেড ইন দ্য ফোর্থ অ্যান্ড ফিফথ এক্সাম্পলস বিলো। নিচে 4 নম্বর 5 নম্বর এক্সাম্পলে এটাকে ব্যাখ্যা করা হয়েছে, আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা পূর্ববর্তী স্লাইড অনুযায়ী আমরা পরবর্তী স্লাইডে এসেছি, এটিকে উদাহরণের মাধ্যমে বোঝানোর জন্য। আমরা আগেই বলেছিলাম যে কিভাবে আমরা কোশ্চেনের মাধ্যমে কোনো কিছু সাজেস্ট করতে পারি কাউকে, যেটি আমরা উদাহরণে খেয়াল করো, এই স্ক্রিনে খেয়াল করো যে হি সেড হোয়াই ডোন্ট ইউ গেট এ মেকানিক টু লুক অ্যাট দ্য কার। এটা কিন্তু এক ধরনের সাজেশন যে তুমি তোমার কারটাকে দেখানোর জন্য একজন মেকানিকের সঙ্গে কথা বলছো না কেন, বা মেকানিককে নিয়ে আসছো কেন। এখানে খেয়াল করো হি সাজেস্টেড দ্যাট আই শুড গেট এ মেকানিক টু লুক অ্যাট দ্য কার। এখানে শুড কিন্তু দ্যাট প্লাসটা খেয়াল করো, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড বাকি অংশ ইউজ করা হয়েছে, অথবা ইউজ করা হয়েছে অর হি সাজেস্টেড আই শুড গেট এ মেকানিক
টু লুক অ্যাট দ্য কার। আগে বলা হয়েছিল যে দ্যাট এখানে অপশনাল, আগের স্লাইডে কিন্তু বলা হয়েছিল, সেখানে কিন্তু আমরা দ্যাট ইউজ করছি না। আবার আরেকটা উদাহরণ খেয়াল করো যে বলা হয়েছিল জেরান ইউজ করতে পারি, হি সাজেস্টেড দ্যাট আই গেট এ মেকানিক টু লুক অ্যাট দ্য কার। এখানে কিন্তু শুডটাকেও বলা হয়েছিল অপশনাল, শুডটা কিন্তু আমরা ইউজ করছি না। এবং আরেকটা বলা হয়েছিল যে জেরান্ড ইউজ করা যায়, সেক্ষেত্রে দেখো হি সাজেস্টেড আই গেট এ মেকানিক টু লুক অ্যাট দ্য কার। এখানে আমরা খেয়াল করো একবার দ্যাট ইউজ করছি না, একবার শুড ইউজ করছি না, এবং আমরা এভাবে তোমাদেরকে এই ডাইরেক্ট স্পিচে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো রয়েছে যেখানে সাজেশনের মাধ্যমে আমরা কোনো কিছু কাউকে সাজেস্ট করতে পারি, সেই সেন্টেন্সগুলোর ব্যাখ্যা কিন্তু এরকম, এগুলো কিন্তু ইন্টারোগেটিভ স্পিচ এভাবে করতে হবে। পরবর্তী স্লাইডে আমরা যাওয়ার চেষ্টা করি, পরবর্তী স্লাইড থেকে আমরা আরেকটু স্পষ্ট হতে পারবো উদাহরণের মাধ্যমে। এখানে খেয়াল করো যে হোয়াই ডোন্ট ইউ গো টু দ্য ডক্টর, হি সেড, মানে ডাক্তারের কাছে তুমি যাও না কেন, এটা এক ধরনের সাজেশন। হি সাজেস্টেড আই সাজেস্টেড আই গো টু ডক্টর, এটা একটা হতে পারে। হি সাজেস্টেড আই গো টু দ্য ডক্টর, হি সাজেস্টেড আই শুড গো টু ডক্টর, হি সাজেস্টেড দ্যাট আই শুড গো টু দ্য। খেয়াল করো কীভাবে আমরা এগুলো বিষয়গুলোকে কিন্তু অপশনাল করেছি, শুড এবং দ্যাটটাকে অপশনাল করা হয়েছে। এরপরে চলে আসো, ইট উড বি এ গুড আইডিয়া টু সি দ্য ডেন্টিস্ট, সেড মাই মাদার সাজেস্টেড আই সি দ্য ডেন্টিস্ট, অথবা আই শুড সি দ্য ডেন্টিস্ট, অথবা মাই মাদার সাজেস্টেড দ্যাট আই শুড সি দ্য ডেন্টিস্ট। এর পরবর্তী যেটা আমি বলেছিলাম জেরান্ডের কথাটা, যে জেরান্ডের বিষয়টি কেমন, কিছু ভার্বের সঙ্গে জেরান্ড ইউজ করতে পারি, যেমন ধরো আই থিঙ্ক ইউ শুড ইউজ ডিফারেন্ট টুথব্রাশ, আমার মনে হয় তোমার ডিফারেন্ট টুথব্রাশ ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে কিন্তু দেখো দ্য ডেন্টিস্ট রিকমেন্ডেড ইউজিং এ ডিফারেন্ট, রিকমেন্ডেডের পরে ইউজিং এই জেরান্ডটি ইউজ হয়েছে, এটি খেয়াল করবে। এর পরবর্তীতে চলে আসে ইউ সেড আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ টাইম টু সি দ্য ডেন্টিস্ট দিস উইক, হি সাজেস্টেড পোস্টপোনিং মাই ভিজিট টু দি ডেন্টিস্ট। এই পোস্টপোন মানে এখানে পোস্টপোন একটা ভার্ব ইউজ করা হয়েছে, সে আমার ডেন্টিস্টের কাছে ভিজিট করাটা মানে বাতিল করতে হবে, স্থগিত রাখতে হবে, এই অর্থে বসছে। পরবর্তী স্লাইডে কিছু এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলের মাধ্যমে আমরা তোমাদেরকে আরও একটু স্পষ্ট করার চেষ্টা করছি। দ্য ডেন্টিস্ট সেড আই থিঙ্ক ইউ শুড ইউজ এ ডিফারেন্ট টুথব্রাশ, দ্য ডেন্টিস্ট রিকমেন্ডেড ইউজিং এ ডিফারেন্ট টুথব্রাশ, রিকমেন্ডেড পরে কিন্তু জেরান্ড ইউজ হয়েছে। এইভাবে তুমি প্রত্যেকটা উদাহরণ খেয়াল করো, এখানে কিন্তু জেরান্ড ইউজ হয়েছে, এখানে জেরান্ড ইউজ হয়েছে, আবার এখানে কিন্তু জেরান্ড ছাড়াও অনেক কিছু ইউজ হয়েছে। দ্য ম্যানেজার প্রপোজ দ্যাট উই এক্সামিন দ্য বাজেট কেয়ারফুলি অ্যাট দ্য মিটিং। আবার দেখো খেয়াল করো হোয়াই ডোন্ট ইউ স্লিপ ওভারনাইট অ্যাট মাই হাউস, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু হি সাজেস্টেড দ্যাট আই স্লিপ ওভারনাইট অ্যাট হার হাউস। এই যে পূর্ববর্তী স্লাইডের যে ভার্বের কথাগুলো বলা হয়েছিল সেই আলোকে এই উদাহরণগুলো দেওয়া হয়েছে। তোমরা কিন্তু ভিডিওটি ভালো করে পজ করে এটা কিন্তু আরেকবার রিভিউ করে বোঝার চেষ্টা করবে আমার কথাগুলোকে। এরপরে আমরা যাই, এটি আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি ক্লাসটির, যে রিপোর্টিং হোপস ইন্টেনশন অ্যান্ড প্রমিসেস, কোনো আশা বা কোনো অভিপ্রায় বা কোনো প্রমিস বলতে যেটাকে বলে প্রতিজ্ঞা বা ওয়াদা, এগুলাকে আমরা কীভাবে রিপোর্ট করতে পারি। যে উই ইউজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্টিং ভার্ব ফলোড বাই দ্যাট, একটা দ্যাট ক্লজ ইউজ করে, যেখানে উড থাকতে পারে অর এ টু ইনফিনিটিভ থাকতে পারে, অর্থাৎ টু ইনফিনিটিভ ক্লজ থাকতে পারে। ভার্ব ইউজড ইন দিস প্যাটার্ন ইনক্লুড, এই যে প্যাটার্নে ভার্বটা ইউজ হয় এই রিপোর্ট করতে, যে ইনডাইরেক্ট স্পিচে যে ভার্বটা ইউজ হয় সেটি হলো হোপ অথবা প্রমিস, threaten, guarantee and swear. Note that the words that is optional. আগেও কথাটা বলা হয়েছিল যে দ্যাটটাকে তুমি ইচ্ছে করলে ইউজ করতে পারো, নাও পারো। when using a that clause, that clause এর ক্ষেত্রে দ্যাটটা অপশনাল, অ্যাজ ইন ফার্স্ট এক্সাম্পল বিলো। প্রথম এক্সাম্পলটা আমরা খেয়াল করবো, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে খেয়াল করো যে এখানে দেখো যে I'll pay you money tomorrow, he said. He promised to pay me the money the next day. অথবা হি প্রমিস দ্যাট হি উড পে মি দ্য মানি দ্য নেক্সট, হি প্রমিস হি উড পে দ্যাট, এখানে দ্যাট ইউজ হয়েছে, এখানে দ্যাট ইউজ হয়নি, এটা অপশনালের কথাটা বলা হয়েছে। ফার্স্ট এক্সাম্পলটা ইউজ করা হয়েছে, আল বি ব্যাক বাই লাঞ্চ টাইম, হি সেড হি প্রমিস টু বি ব্যাক বাই লাঞ্চ টাইম, হি প্রমিস দ্যাট হি উড বি ব্যাক বাই লাঞ্চ টাইম। এই দ্যাটটাকে কিন্তু আমরা অপশনালি ইউজ করতে পারি। এর পরবর্তীতে আরও দু চারটে উদাহরণ রয়েছে, খেয়াল করবো আমরা ভালো করে। এখানে খেয়াল করো যে উই শুড অ্যারাইভ ইন লন্ডন বিফোর রেইনফল, দে সেড দে হোপ টু অ্যারাইভ ইন লন্ডন লং টাইম। এখানে আসলে এক ধরনের কী বলবো ইন্টেনশন বা ইচ্ছাকে প্রকাশ করছে। পূর্ববর্তী স্লাইডে বলা হয়েছিল যে হোপ, ইন্টেনশন অথবা প্রমিস, এক্ষেত্রে এগুলো আমরা ইউজ করি। এখানে উদাহরণগুলো ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। গিভ মি দ্য কিস টু দ্য সেফ অর আইল শুট ইউ, হি শাউটেড, চিৎকার করে বললো যে আমাকে সেফের চাবিটা দাও, অর্থাৎ যেটাকে বলে লকারের চাবিটা দাও, নাহলে আমি তোমাকে শুট করবো। হি থ্রেটেন টু শুট মি ইফ আই ডিডন্ট গিভ হিম দ্য কিস টু দ্য সেফ। এখানে খেয়াল করো এই সেন্টেন্সটি খেয়াল করো, এখানে ইফ একটা ক্লজ বা ইফ একটা কানেক্টর ইউজ হয়েছে। আর হি থ্রেটেন দ্যাট হি উড শুট মি ইফ আই ডিডন্ট গিভ হিম দ্য কিস, এখানে কিন্তু বাক্যটা খেয়াল করো আর এখানে খেয়াল করো, এটা কিন্তু তোমাদের জন্য একটি ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সাম্পল। এরপর চলে আসে আই উইল নট টেল এনি ওয়ান ইউর সিক্রেট, হি সেড
হি swore that he wouldn't tell anyone else. এটা কিন্তু সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী ভার্বগুলো ইউজ হয়েছে। আমরা কিন্তু নট নেসেসারি যে আমরা সবসময় সেড বা টেল ইউজ করবো। আমরা কিন্তু সেন্টেন্সের প্যাটার্ন বা সেন্টেন্সের মুড বা সেন্টেন্সের টাইপ বা সেন্টেন্সের ডেপথ বুঝে আমরা কিন্তু এই ভার্বগুলোকে ইউজ করেছি। সেগুলো আমরা তোমাদের সঙ্গে আজকে এখানে আলোচনা করার চেষ্টা করেছি। সো এই ছিল আজকে ক্লাসটি তোমাদের জন্য, এবং আশা করি তোমরা ক্লাসটি ভিডিও পজ করে সুন্দর করে দেখার চেষ্টা করবে এবং ক্লাসটি তোমরা বারে বারে দেখবে, এবং কোনো যদি কমেন্ট থাকে সেই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবে, যেহেতু এটা বিএম মডেল সিন কলেজ ইউটিউব চ্যানেলে যাবে। সো ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ ভেরি মাচ for being with me for such a long time, and stay home and stay safe. See you in the next class. Bye bye, stay well.